আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো যেটা আমাদের বাইক চলন্ত অবস্থায় ধাক্কার কারণ। আপনি বাইকটা যখন রাইড করতেছেন, আপনি থ্রোটলটা দিচ্ছেন বা ছেড়ে দিচ্ছেন, বাইকটা একটা ঝাঁকি দিচ্ছে, মানে ধাক্কা দিচ্ছে, পেছন থেকে মনে হয় যে কেউ ধাক্কা দিচ্ছে, এরকম এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, বাইকে আপনার ট্যাঙ্কিতে ফুয়েল আছে, সবকিছুই ঠিকঠাক আছে, আপনার তারপর বাইকটা মানে অ্যাক্সেলারেশন সঠিকভাবে নিচ্ছে না বা নিচ্ছে কিছুক্ষণ পর ছেড়ে দিচ্ছে, এটি এক নম্বর বিষয়। তৃতীয় নম্বর বিষয় হলো যেটা আপনি বাইক রানিং চলন্ত অবস্থায় যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল আপনার বাইকটা বন্ধ হয়ে গেল বা তেল নাই, এরকম মনে হচ্ছে। মোট বিষয় হলো যেটা এই জনিত যতগুলো সমস্যা আছে ইনশাআল্লাহ সব বিষয় এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলছে, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আমার এই বাইকটার যে সমস্যাটা দেখা দিচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। মানে থ্রোটলটা নিতে, মানে অ্যাক্সেলারেশনটা নিতে, এই যে স্টার্ট বন্ধ হয়ে গেছে, অনেক ঝামেলা করতেছে। বন্ধ হয়ে গেছে, মানে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কে তেল থেকে শুরু করে সবকিছু ঠিক আছে, তারপরে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এখন আমরা কিছু বিষয় চেক দেবো, চলুন ভিডিওর মধ্যেই থাকবে। অন করো, বাস অফ করো। তো বিষয়টা হলো যেটা BS4 যে বাইকগুলো আছে, সেটা পালসার হোক বা অন্য কোনো বাইক হোক, এই BS4 বাইকগুলোর মধ্যে একটা মোস্ট সমস্যা দেখা যায়, সেটা হলো যেটা আপনার চলন্ত অবস্থায় দেখা গেলো যে বাইক ধাক্কার কারণ হলো, অন্যতম কারণ হলো আপনার ফুয়েল ট্যাঙ্কে গ্যাস জমে। এই ফুয়েল ট্যাঙ্কে যখন গ্যাস জমবে তখন আপনার তেল পাইপে তেল আসবে না, বা সুইচ ফুয়েল ট্যাঙ্ক থেকে বা তেল চাবি থেকে আপনার কার্বোরেটরে তেল যাবে না, তখন এরকম ধাক্কাধাক্কি করবে, আপনার অ্যাক্সেলারেশন ধীরে ধীরে বসে যাবে। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ, এখন BS4 যে বাইকগুলো আছে এই ফুয়েল ট্যাঙ্কে আপনার পানি জমে। আপনার অন্যান্য বাইকেও পানির পরিমাণ জমে বা পানি প্রবেশ করে, বাট এই বাইকগুলোতে একটা সমস্যা, পানি জমে যায় এবং তেলের সঙ্গে পানি যায় এবং ফুয়েল ট্যাঙ্কটা দ্রুত নষ্ট হয়ে যায়। এটা আসলে কোয়ালিটির সমস্যা আছে আমি মনে করি। তো যাই হোক, আমরা ওই বিষয়ে কথা বলবো না। তো বিষয়টা হলো যেটা ফুয়েল ট্যাঙ্কে যদি পানি জমে বা তেলের সঙ্গে যদি পানি যায়, তাহলে এরকম সমস্যা দেখা দিবে। দ্বিতীয় নম্বর বিষয়, যদি গ্যাস জমে সেক্ষেত্রে এই সমস্যা হবে। এখন তৃতীয় নম্বর যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি, যেহেতু এটা সবকিছু ঠিক আছে। তবে এই সমস্যাটা পালসার বাইকগুলোতে আরেকটা কারণে হতে পারে, আমরা মূল বিষয়টা আর একটু পরে যাব, আগে প্রাথমিক যে বিষয়গুলো এগুলো আপনাদেরকে আগে বলে দিই। এই পালসার বাইকগুলোর মধ্যে আরেকটা মোস্ট সমস্যা হলো যেটা, বিশেষ করে BS4 যে বাইকগুলো আছে বা UG4, একই বিষয়, যদি স্পার্ক প্লাগ আপনার শর্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন আবার বাইকে তেল থাকার কারণে আপনার অ্যাক্সেলারেশনটা স্মুথলি উঠবে না বা বাইকের রেডি পিকআপ আপনি পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আর দ্বিতীয় নম্বর বিষয়, স্পার্ক প্লাগ প্লাস পাশাপাশি বাইকের চাবি কই, স্পার্ক প্লাগের পাশাপাশি আপনার ইলেকট্রিক যে বিষয়টা আছে, যেমন ধরেন যে আপনার ইগনিশন কয়েল বা CDI ইউনিটের যে বিষয়টা আছে, এই দেখেন এই দিক থেকেও কারেন্ট আসতেছে, ওই দিক থেকেও কারেন্ট আসতেছে। আপনার বাইকটা যখন স্টার্ট হয়ে যাবে তখন ডাইন দিকের কারেন্টটা একটু পর ছেড়ে দিবে, আবার যখন থ্রোটল বাড়াবেন আবার ডাইন দিকের যে স্পার্ক প্লাগের যে ইগনিশন কয়েলের যে লাইনটা আছে এটা আবার কারেন্ট দিবে, মানে কারেন্ট ছেড়ে দিবে আবার দিবে, এটাতে কোনো ত্রুটি না। আর যদি আপনার বাম্পার সেটটা যদি সরাসরি বন্ধ হয়ে যায় বা ডাইন দিকেরটা যদি সরাসরি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে CDI ইউনিটটাও চেক দেওয়া লাগতে পারে বা ওয়ারিংটা চেক দেওয়া লাগতে পারে। এগুলো হলো প্রাথমিক কাজ। এই কাজগুলো যদি বা এই যে বিষয়গুলো যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনারা বাইকে ভালো রেডি পিকআপ পাবেন না। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা স্পার্ক প্লাগ গুলো খুলে চেক দিব যে আসলে স্পার্ক প্লাগ গুলো শর্ট হয়ে গেছে না, যেহেতু ইলেকট্রিক ঠিক আছে স্পার্ক প্লাগ গুলো আমাদেরকে চেক দিতে হবে। স্পার্ক প্লাগও ঠিক আছে। তো আমি যে বিষয়গুলো বললাম, আপনার ইলেকট্রিক থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্ক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আগে আপনারা ভালোভাবে দেখবেন, ইনশাআল্লাহ এর মধ্যে সমাধান হয়ে যাবে। আর এখন দ্বিতীয় নম্বর বিষয়, যেহেতু এই বাইকটা এগুলো সবকিছু ঠিক থাকার পরও সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এখন আমাদের কার্বোরেটরটা চেক দিতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, চলন্ত অবস্থায় যদি বাইক ধাক্কায়
ওই সময়টা আপনার অনেকে মনে করি যে সিডিআই ইউনিট বা পিকআপ কয়েলের সমস্যা হয়। তো আসলে এই দুইটা জিনিস যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাইক চলন্ত অবস্থাও ধাক্কাবে, রানিং এ মানে দাঁড়ানো অবস্থায় যদি থ্রোটল দেন তারপরও ধাক্কাবে। তো এখন বাইক রানিং অবস্থায় চালায় অ্যাক্সেলারেটর ছাড়ি দিলে ধাক্কায় কেন? কারণ কার্বোরেটর আমরা খুলবো, এটারও সময় দিব, সমস্যার সমাধান দিব এবং ওই বিষয়টাও আমরা আলোচনা করব ডিটেলস। তখন আমরা কার্বোরেটর সম্পূর্ণ খুলে নিব। কার্বোরেটরের ভিতরে ময়লা, যার কারণে সোলো জেট বা মেইন জেটে এই তেল যখন এখানে যায় এই ময়লাটা ভেসে যায়, যাওয়ার কারণে সোলো জেট এবং মেইন জেটগুলোতে আপনার বাধাপ্রাপ্ত হয়। এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আপনার বাইকটা দেখা গেল যে থ্রোটলটা ঠিকভাবে নিচ্ছে না। তো ভিউয়ার্স, এখন বিষয়টা হলো যেটা কার্বোরেটরের 3টি কারণে আমাদের বাইক ধাক্কাতে পারে। হ্যাঁ, 1 নম্বর বিষয়, যদি আপনার বাইক রেডি পিকআপ নিচ্ছে না, মানে কম নিচ্ছেন, মানে থ্রোটল সঠিকভাবে নিচ্ছে না, বা দেখা গেল গাড়ি যে ইনস্ট্যান্ট রেডি পিকআপ ওটা কমে গেছে, সেক্ষেত্রে দেখবেন যে পিস্টনটা আপনার কোনো সমস্যা হয়ে গেছে কিনা। এই পিস্টনের যে এখানে দেখেন রংটা উঠে গেলে আমরা অনেক সময় পিস্টন পরিবর্তন করে দিই। তো এটা আসলে প্রয়োজন নেই, যদি আপনার পিস্টন ইজি থাকে সে পর্যন্ত ঠিক আছে, বাট যখন সম্পূর্ণটা এখানে দাগ হয়ে যাবে বা স্ক্র্যাচ হয়ে যাবে ওই সময়টা দেখা গেল যে আপনার পিস্টনটা সঠিকভাবে উঠবে না এবং নামবে না। এই জন্য যখন থ্রোটল দিয়ে ছেড়ে দিবেন বাইকটা ধাক্কাতে পারে, 1 নম্বর পয়েন্ট। তো এটা ইজি আছে, মানে জাস্ট আপনার দেখা গেল যে দাগটা উঠে গেছে আর তাছাড়া ঠিক আছে, যে পিস্টন ইজি আছে। এরকম যদি ইজি থাকে তার মানে 100% কার্বোরেটর পিস্টন ঠিক আছে। তো অনেকেই আছে যে দাগ হয়ে গেলে বা একটু রং উঠে গেলে কার্বোরেটর পিস্টন পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এটা অপচয় হয়ে যাবে। 10-15 হাজার কিলো চললেই দেখা গেল যে ওই কালো দাগটা উঠে আসতে পারে, এটা কোনো সমস্যা না। 1 নম্বর বিষয়, এই কারণে আমাদের বাইকের ধাক্কাতে পারে। 2 নম্বর যে বিষয়টা, কার্বোরেটর খোলার সময় আপনারা দেখলেন যে এখানে যদি ময়লা থেকে তেল আসে, এই ময়লাটা উপরের দিকে উঠে আসে। উপরের দিকে উঠে আসলে সোলো জেট এবং মেইন জেটের এই যে ছিদ্রগুলো যখন বন্ধ করে দেবে তখন বাইক ধাক্কাবে, বাইকের রেডি পিকআপ কমে যাবে, মানে মোট কথা হলো বাইক চালিয়ে কোনো রকম শান্তি পাবে না, হুটহাট করে বন্ধ হয়ে যাবে। এখন 3 নম্বর মোস্ট কারণ, যে কারণে আমাদের বাইকে কার্বোরেটর পরিবর্তন করা লাগে, এটা আসলে অনেকেই জানে না। তো এখানে কার্বোরেটরের একটা জিনিস আপনারা দেখবেন যে এখানে যে 2টা যে ছিদ্র আছে, এই 2টা ছিদ্র হইলো কার্বোরেটর পিস্টনটাকে হাওয়ার সাহায্যে উঠাবে এবং নামাবে। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর যে ছিদ্র 2টা আছে, যে এখানে দেখেন আপনারা কার্বোরেটর খুলে যখন দেখবেন যে এখানেও কিন্তু 2টা পিন আছে। এই ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার দেখা গেল বাইক ধাক্কাবে, আরপিএম ঠিকঠাক নেবে না, তেল বেশি খেতে পারে, হ্যাঁ, অনেক রকম ঝামেলা হবে। এই লাইন যত ক্লিয়ার থাকবে অত ভালো। জাম হয়ে গেলে বাইকের তেল বেশি খাবে এবং বাইক ধাক্কাবে। কারণ বিষয়টা হলো যেটা, এখানে যখন বন্ধ হয়ে যাবে থ্রোটলটা আপনি বাড়াবেন, ওই পরিমাণ তেল যাবে না, হয়তো বা বেশি যাবে, কম যাবে, এরকমটা হবে। হ্যাঁ, এই জন্য দেখা গেল যে আপনার কার্বোরেটরটা অনেক সময় পরিবর্তন করা লাগবে, বা দেখা গেল আপনি আরপিএম কমাচ্ছে, আরপিএম কমে যাচ্ছে না, আরপিএম হাই হয়ে থাকতেছে। এইরকম জনিতর কারণে বা এই সমস্যাগুলোর কারণে আমাদের কার্বোরেটর অনেক সময় পরিবর্তন করা লাগে। এই যে আপনারা দেখেন, আমি এখানে দেখেন এখানে দিচ্ছি, এখানে কিন্তু সোলো জেটের অংশে কিন্তু WD-40 চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই যখন কার্বোরেটর আপনারা ক্লিন করবেন এই সংযোগগুলো ভালোভাবে ক্লিন করবেন, সেক্ষেত্রে কার্বোরেটরটা দীর্ঘদিন ভালো থাকবে। আপনারা এদিকে ক্লিন করলেন, বাট এই ছিদ্র যদি আপনার ক্লিয়ার না হয় বা ময়লা ধীরে ধীরে জমতে আবরণ জমতে ভিতরে, এটা যেহেতু বাহির দিয়ে দেখা যায় না, এই জন্য এটা ক্লিন আগে করতে হবে। ভিতরে যখন কার্বন জমে যায়, ছিদ্রগুলো ছোট হয়ে যায়, তখনই আপনার বাইক ভুলভাল ডিসিশনে চলে। আপনি থ্রোটল দিচ্ছেন একরকম, চলতেছে একরকম, ধাক্কাচ্ছে ইত্যাদি অনেক রকমের সমস্যা হয়। আশা করি এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। আর এই বাইকটা তো সম্পূর্ণ ভিডিও তো আপনারা দেখলেন। এখন বাইকটা আমরা স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে থ্রোটল ঠিকভাবে নেয় কিনা। তো আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। তো এখন আমরা বাইকের ফুয়েল ট্যাঙ্কটাও ক্লিন করব, ক্লিন করে লাগিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।